ওকে, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? জি ম্যাম, ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা কি তোমরা বাসায় পড়েছো? জি ম্যাম, পড়াশোনা করার কথা গেলে সব আমি তো পড়িনি। পৃথিবীর গঠন নিয়ে যেটা আলোচনা করেছিলাম সেটা কি সবাই বাসায় পড়েছো? লেকচারটা পড়েছো? পড়েছি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, কনরাড বিযুক্তি রেখা কাকে বলে? ম্যাডাম আমি বলবো, হ্যাঁ, কনরাড বিযুক্তি রেখা কাকে বলে? অষ্টমণ্ডলে শিরাস্তর এবং সীমাস্তর যে দুটি রেখা দ্বারা বিযুক্ত থাকে তাকে কনরাড বিযুক্তি রেখা বলে। ভেরি গুড। আচ্ছা, তানজিনা ইতি, তুমি বলো মোহ বিযুক্তি রেখা কাকে বলে? হ্যাঁ, মোহ বিযুক্তি রেখা কাকে বলে? মুখ কম্পনের তরঙ্গের মাধ্যমে জানান সমমণ্ডল ও পরিমণ্ডলের মধ্যে একটা স্তর থাকে। পারবানা পড়ো নাই? আচ্ছা, সাকিব গাজী, সাকিব গাজী বলো মোহ বিযুক্তি রেখা কাকে বলে? মোহ বিযুক্তি রেখা ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জানা যায় অসমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর আছে, যা 1909 সালে তুমি কি দেখে দেখে সোভিয়েত। বলতেছো? তুমি কি আমার লেকচার দেখে দেখে বলতেছো? আমি কি দেখে দেখে বলতে বলছি? জি না ম্যাম। মোজাম্মেল হোসেন বলো মোহ বিযুক্তি রেখা কাকে বলে? ম্যাম আমি আগামী ক্লাসে জয়েন করি নাই, তাই পড়তে পারি নাই। আচ্ছা ঠিক আছে, শিহাব হোসেন, শিহাব হোসেন শোনা যায়? মোহ বিযুক্তি রেখা কাকে বলে? আবিদ হোসেন বেলাল বলো মোহ বিযুক্তি রেখা কাকে বলে? ম্যাম সরি, মানে ওই সপ্তাহে আমি ক্লাস করতে পারিনি এটা। আচ্ছা, গতদিন আমরা পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? পৃথিবীর গঠনকে অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরকে প্রথমে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং হচ্ছে কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের ভাগ ছিল আমাদের দুইটা ভাগে, সীমা স্তর এবং হচ্ছে শিয়াল স্তর। কনরাড বিযুক্তি রেখা হচ্ছে আমাদের শিয়া স্তর এবং সীমা স্তরের মধ্যে যে পাতলা বিযুক্ত রেখা রয়েছে সেটাকেই আমরা বলছি কনরাড বিযুক্তি রেখা। এরপরে আমাদের ছিল মোহ বিযুক্তি রেখা, যেটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে আলাদা করে। এরপরে ছিল আরেকটা রেখা ছিল গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটা আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আলাদা করে, সেটাই ছিল আমাদের কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, আজকে তাহলে আমরা আলোচনা করব, পরের টপিকে হচ্ছে আমাদের আমরা পর্বত নিয়ে আলোচনা করব আজকে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গঠন আমাদের আলোচনা হয়ে গেছে, এখন আমরা আলোচনা করব পর্বত নিয়ে। দেখা যায় স্ক্রিন দেখতে পাও সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, জি ম্যাম, দেখা যায়। আচ্ছা তাহলে দেখো, প্রথমে পৃথিবীর ভূমিরূপকে ভৌগোলিক দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে পৃথিবীর ভূমিরূপকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। এক পর্বত, দুই হচ্ছে মালভূমি এবং তিন হচ্ছে সমভূমি। তাহলে ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর ভূমিরূপকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? তিনটা ভাগে ভাগ করছি, পর্বত, মালভূমি এবং হচ্ছে আমাদের সমভূমি। আচ্ছা, এই তিনটা ভূমিরূপের মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্বত, অর্থাৎ প্রথমটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, পর্বত কাকে বলছে?
ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। অর্থাৎ পর্বতের বৈশিষ্ট্য কি হবে? এটা অতি উচ্চ হবে, সুবিস্তৃত হবে, বিশাল জায়গা জুড়ে এটা বিস্তৃত হবে এবং এটা ঢাল কি থাকবে? খাড়া থাকবে। এই ধরনের শিলাস্তূপকে আমরা বলছি পর্বত। এখানে দেখো কোন জায়গাকে আমরা পর্বত হিসেবে তখনই চিহ্নিত করতে পারবো যখন তার কি হবে? উচ্চতা হবে 1000 মিটারের অধিক। অর্থাৎ পর্বত সাধারণত কি আমাদের 1000 মিটারের অধিক উচ্চ হয়। আর ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 1000 মিটার উচ্চ ও স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে আমরা পাহাড় বলি। অর্থাৎ 1000 মিটারের নিচে যেগুলো সেটাকে বলছি আমরা পাহাড়, এবং 1000 মিটারের অধিক উচ্চ যেগুলো সেগুলোকে আমরা বলছি পর্বত। ওকে, তাহলে পর্বত এবং পাহাড়ের মধ্যে পার্থক্য বোঝা গেল। পর্বত হচ্ছে আমাদের 1000 মিটারের অধিক উচ্চ, এবং পাহাড় কাকে বলছি আমরা? 600 থেকে 1000 মিটার যেগুলো সেটাকে আমরা বলছি পাহাড়। আচ্ছা, এখন দেখো পর্বতের প্রকারভেদ। উৎপত্তির কারণ এবং গঠন অনুসারে আমরা পর্বতকে 5টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ পর্বতকে আমাদের 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 ভঙ্গিল বা ভাঁজ পর্বত, 2 হচ্ছে আমাদের স্তূপ পর্বত, 3 হচ্ছে ল্যাকলিত পর্বত, 4 হচ্ছে আমাদের আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, এবং 5 হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে পর্বতকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? 5টা ভাগে ভাগ করতে পারছি। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকলিত পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত এবং ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এখন এই প্রত্যেকটা পর্বতের আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। পর্বতগুলো কিভাবে গড়ে উঠেছে, বা ভঙ্গিল পর্বত বা স্তূপ পর্বত কাকে বলে, এবং এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, প্রথমে আমরা আলোচনা করছি ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ঠিক আছে, তাহলে দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত কাকে বলে? বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। অর্থাৎ ভঙ্গিল বা ভাঁজ কথাটার অর্থ থেকে আমরা বুঝছি যে সেখানে কি থাকবে? ভাঁজ থাকবে বা লেয়ার থাকবে, একটার পর আরেকটা ভাঁজ হয়ে যে পর্বতের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের উদাহরণ কোনগুলো? আমরা এশিয়ার হিমালয়, আমাদের হিমালয় পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস পর্বতমালা হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে ভঙ্গিল পর্বত বলছি আমরা বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ভঙ্গিল পর্বত। আচ্ছা, এবার দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত সৃষ্টির কারণ, অর্থাৎ কি উপায়ে ভঙ্গিল বা ভাঁজ পর্বতটা সৃষ্টি হয়। পরীক্ষায় প্রায় কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসে যে ভঙ্গিল বা ভাঁজ পর্বতের গঠন প্রক্রিয়াটা আলোচনা করো, তখন তোমাদের এইভাবে অ্যান্সার দিতে হবে। দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত কিভাবে সৃষ্টি হয়? পাদ ভূগঠন মতবাদ অনুযায়ী, অর্থাৎ আমাদের প্লেট টেকটনিক থিওরি আছে যেটাকে আমরা বলি পাদ ভূগঠন মতবাদ, সেটা অনুযায়ী আমাদের 2টা পাদ আছে। আমরা পৃথিবীর গঠন যখন আলোচনা করেছিলাম তখন সেখানে জেনেছিলাম না আমরা যে সামুদ্রিক পাদ এবং মহাদেশীয় পাদ, যেটা সমুদ্র অঞ্চলে গঠিত হয় সেটাকে আমরা বলছি সামুদ্রিক পাদ, এবং মহাদেশ জুড়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি মহাদেশীয় পাদ। তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ হচ্ছে সামুদ্রিক পাদ এবং মহাদেশীয় পাদগুলো পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যে 2টা পাদ রয়েছে সামুদ্রিক পাদ এবং মহাদেশীয় পাদ, এগুলো যখন পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয় তখন এদের মধ্যে পার্শ্বচাপের সৃষ্টি হয়, অর্থাৎ পাশ থেকে এরা চাপ প্রাপ্ত হয়। এতে অগভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলাস্তর কুঞ্চিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যখন পাশ থেকে চাপ দেওয়া হয় তখন কি হয়? সমুদ্রের তলদেশে যে আমাদের পলি সঞ্চিত রয়েছে বা পাললিক শিলাগুলো রয়েছে সেগুলো কি হয়? সেগুলো কুঞ্চিত হয় বা সংকুচিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয়ে বিভিন্ন ধরনের ভাঁজের সৃষ্টি করে। এভাবে সাধারণত আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে কিভাবে? সামুদ্রিক পাদ এবং মহাদেশীয় পাদগুলো পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়
এবং এই পার্শ্ব চাপের কারণে গভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলা স্তরগুলো কুঞ্চিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। ওকে, বোঝা গেল তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ? জি ম্যাম। ওকে, এখন দেখো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। ভঙ্গিল পর্বতের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো খেয়াল করো। ভাজি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অর্থাৎ ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ। এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে। এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট, অর্থাৎ এই পর্বতে আমাদের 3 ধরনের শিলা রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তার মধ্যে ভঙ্গিল পর্বতে আমরা কোনটা পাবো? পাললিক শিলা পাবো। এবং এখানে জীবাশ্ম বিশিষ্ট, এই পর্বতটা হচ্ছে আমাদের জীবাশ্ম বিশিষ্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের এখানে জীবাশ্ম পাওয়া যাবে, অর্থাৎ যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে বা অতীতে সেখানে জমা হয়েছে, এই ধরনের আমরা জিনিসগুলো এখানে পাবো। এ পর্বতের শিলা স্তরের মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। মেইনলি এখানে পাললিক শিলা দেখা যায়, বাট মাঝে মধ্যে কিছু শিলা স্তরের মাঝে কি দেখা যাচ্ছে? আগ্নেয় এবং রূপান্তরিত শিলাও দেখা যাচ্ছে। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো হচ্ছে এ শ্রেণীর। তাহলে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি কি আমাদের? ভাঁজ হচ্ছে ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে, নরম পাললিক শিলায় গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট। এ পর্বতের শিলা স্তরের মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো হচ্ছে এই শ্রেণীর। ঠিক আছে, আচ্ছা এখন এখানে এই যে ভঙ্গিল পর্বতের চিত্রটা খেয়াল করো। ঠিক আছে, আমরা ভঙ্গিল পর্বত কি জানলাম? মহাদেশীয় পাত এবং কি আমাদের মহাসাগরীয় পাত, অর্থাৎ মহাদেশীয় পাত এবং হচ্ছে আমাদের মহাসাগরীয় যে পাত রয়েছে, সেটা দুইটা যখন পরস্পরের দিকে আসে তখন কি হয়? তাদের মধ্যে একটা পার্শ্ব চাপের সৃষ্টি হয়। এই পার্শ্ব চাপের দরুন কি হচ্ছে দেখো, দুইটা পাত যখন পরস্পরের সাথে ঘর্ষণ হচ্ছে তখন একটা পাত সাধারণত নিচের দিকে নেমে যায় এবং ওপরে কি হচ্ছে? আঁকা বাঁকা হয়ে, অর্থাৎ স্তরের মতো হয়ে আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। তাহলে দুইটা পাত আমাদের মহাদেশীয় ভূত্বক এবং হচ্ছে আমাদের মহাসাগরীয় ভূত্বক, এই দুইটা কি হয়? পরস্পরের সাথে যখন সঞ্চালনশীল হয়, অর্থাৎ তাদের মধ্যে যখন গতিশীলতা চলে আসে, তখন তাদের মধ্যে এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের ভঙ্গিল পর্বত কাকে বলে, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ এবং ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে গেছে। এবার আমরা জানবো স্তূপ পর্বত। দেখো স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হচ্ছে। প্রবল ভূআলোড়নের ফলে শিলা স্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। তাহলে যখন ভূআলোড়ন হয় বা ভূকম্পন হয় তখন শিলা স্তরের মধ্যে সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কি হয়? কখনো কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়। যে রেখা বরাবর ফাটল হয় তাকে কি বলে? চ্যুতি রেখা বলে। তাহলে চ্যুতি রেখা কাকে বলছে? যে রেখা বরাবর ফাটল হয় বা ভূত্বক ফেটে যায় সেটাকে আমরা বলি চ্যুতি রেখা। কখনো কখনো কি দেখা যায়? দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পার্শ্ববর্তী স্থান অপেক্ষা ঊর্ধ্বে উত্থিত হয়। এছাড়া দেখা যায় যে দুটি ফাটলের মাঝের অংশ অপরিবর্তিত থেকে ফাটল দুটির দুই দিকের ভূখণ্ড নিচে বসে যায়। এরূপে ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হয়। আবার মাঝের অংশটুকু বসে গিয়ে প্রস্থ উপত্যকা গ্রহণ করলে উভয় পাশের উঁচু অংশ পর্বতের ন্যায় অবস্থান করে। ভূমির ওপর স্তূপের আকারে থাকে বলে এই ধরনের পর্বতকে আমরা কি বলছি? স্তূপ পর্বত বলছি। আচ্ছা, এখানে চিত্রটা খেয়াল করো, তাহলে তোমরা স্তূপ পর্বতের গঠনটা অনেক সহজে বুঝতে পারবা। দেখো চিত্রতে দেখো স্তূপ পর্বত। আমরা কি বললাম? যে ভূত্বকে দেখা যায় যে রেখা বরাবর ফাটল হয়। এই যে এখানে দুইটা রেখা দেখা যাচ্ছে না, প্রথম চিত্রটা 1 নাম্বার চিত্র দেখো, এখানে দুইটা ফাটল দেখা যাচ্ছে, দুইটা রেখা দেখা যাচ্ছে, যাকে আমরা বলছি চ্যুতি রেখা। অর্থাৎ চ্যুতি রেখা বরাবর কোনো ভূত্বক ফেটে যায়। এখন যখন ভূত্বক যখন এভাবে ফেটে যায় তখন কি হয়? উপরের অংশটা স্তূপ আকারে সঞ্চিত হচ্ছে। আবার যখন দুইটা উপত্যকার মাঝখানে দেখো চ্যুতি রেখা যখন নিচের দিকে হচ্ছে, অর্থাৎ নিচ বরাবর ফেটে যাচ্ছে, তখন কি হচ্ছে? মাঝখানের অংশটাতে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হচ্ছে এবং দুই দিকের অংশে আমাদের
স্তূপের মতো স্তূপ পর্বত সংঘটিত হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা স্তূপ পর্বত, অর্থাৎ স্তূপের মতো থাকছে এটা, সেজন্য বলছি স্তূপ পর্বত। অর্থাৎ চুক্তি রেখার উপর নির্ভর করছে, চুক্তি রেখা যদি নিচের দিকে হয় তাহলে নিচের দিকে আমাদের হচ্ছে গ্রস্ত উপত্যকা তৈরি হচ্ছে, আর উপরের দিকে হলে আমাদের উপরের দিকে স্তূপ পর্বতটা সংঘটিত হচ্ছে। এখন দেখো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি কি। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। ভঙ্গিল পর্বতে না স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না, অর্থাৎ স্তূপ পর্বতটা কিছু লিমিটেড জায়গা জুড়ে অবস্থান করে। এই পর্বতটা খুব বেশি উঁচু হয় না। স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়। দেখো স্তূপ পর্বতের চূড়া কি আমাদের সুচালো আছে? সুচালো নেই, এটা কিন্তু চ্যাপ্টা আকৃতির হয়ে আছে, সেজন্য বলছি স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়। ভঙ্গিল পর্বতে নাই, এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। তাহলে এগুলোই হচ্ছে আমাদের স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ স্তূপ পর্বতটা আমাদের খুব বেশি উঁচু হবে না, চূড়াটা হবে চ্যাপ্টা আকৃতির এবং এখানে কোনো শৃঙ্গ থাকবে না, এবং এটার ঢাল কি হবে? খুব খাড়া হয়। ওকে, এবার আসো আমাদের ল্যাকোলিথ পর্বত। 3 নাম্বার যে পর্বতটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ল্যাকোলিথ পর্বত। এখন দেখো ল্যাকোলিথ পর্বত কিভাবে গঠিত হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদান সমূহের সাথে বিকৃত গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। এই গ্যাস অনেক সময় উপপ্রবাহী হয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে চেষ্টা করে। এই গ্যাসের সাথে প্রচুর পরিমাণে ম্যাগমাও থাকে, কিন্তু প্রায়ই তা উপরে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচে সঞ্চিত হয়। আস্তে আস্তে চাপ বাড়ার ফলে ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং তার নিচে ম্যাগমা ক্রমে কঠিন আকার ধারণ করে। এটি দেখতে গম্বুজের মতো বলে এই পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত বলে। তাহলে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বতের মেন কথা হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ ভূ অভ্যন্তরে আমাদের বিভিন্ন ধরনের ম্যাগমা আছে না, গলিত অবস্থায় বিভিন্ন ধরনের ম্যাগমা রয়েছে। সেগুলো যখন চাপ পায় তখন কি হয়? সেগুলো ওপরে আসার, ভূপৃষ্ঠে আসার চেষ্টা করে, কিন্তু নানা কারণে সেটা বাধাপ্রাপ্ত হয় এবং সেটা ভূ অভ্যন্তরে জমা হয়ে যায়। এভাবে যখন চাপ বাড়ে তখন এটা কি হয়? ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং ম্যাগমাটা কি হয়? নিচের দিকে কঠিন আকার ধারণ করে। এটা দেখতে গম্বুজের মতো বলে এই পর্বতকে আমরা বলছি ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। এখানে দেখো চিত্রটা খেয়াল করো, এই যে গম্বুজের মতো আকৃতি ধারণ করেছে, এই যে ভিতরের অংশটা কঠিন হয়ে গেছে, কঠিন আকার ধারণ করেছে, সেজন্য এটাকে বলছি আমরা ল্যাকোলিথ পর্বত এবং শেপটা হচ্ছে আমাদের গম্বুজ আকৃতির। এখন ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য দেখো, ল্যাকোলিথ পর্বত হচ্ছে গম্বুজ আকৃতির। এ ধরনের পর্বতের উচ্চতা কম, ঢাল সামান্য খাড়া থাকে। এ পর্বত অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। ল্যাকোলিথ পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। তাহলে ল্যাকোলিথ পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে গম্বুজ আকৃতির। মনে রাখবা, তোমাদের অনেক সময় এমসিকিউ কোশ্চিন আসে যে গম্বুজ আকৃতির পর্বত কোনটি, তখন আমাদের অ্যান্সার কি হবে? ল্যাকোলিথ পর্বত। আবার তোমাদের সৃজনশীল কোশ্চিনেও প্রশ্ন আসে যে ল্যাকোলিথ পর্বত কিভাবে গঠিত হয় বর্ণনা করো, অথবা আমাদের গম্বুজ আকৃতির যে পর্বতটি রয়েছে সেটার গঠন প্রকৃতি বর্ণনা করো। তাহলে গম্বুজ আকৃতি বললেও কিন্তু আমাদের ল্যাকোলিথ পর্বতের বর্ণনায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে গম্বুজ আকৃতির পর্বত বলতে আমরা সবসময় বুঝবো ল্যাকোলিথ পর্বতকে। আচ্ছা, এরপরে দেখো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কোনটা বলছে দেখো। কোনো কোনো ক্ষেত্রে ভূ আলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ওই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবল বেগে নির্গত হয়ে ফাটলের চারিদিকে সঞ্চিত হয়। এরূপে বারবার ওইসব পদার্থ ফাটলের চারিদিকে সঞ্চিত হতে হতে উঁচু পর্বতের সৃষ্টি করে। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এই প্রকার পর্বত গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয়। তাহলে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত আমাদের কি দ্বারা গঠিত হচ্ছে? আগ্নেয় পদার্থ দ্বারা, অর্থাৎ ভূত্বকের অভ্যন্তরে যে লাভা, গ্যাস, বাষ্প, ছাই রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আমাদের কি ফাটলের চারিদিকে সঞ্চিত হয় যখন উঁচু পর্বতের মতো সৃষ্টি করে, সেটাকে আমরা বলছি আগ্নেয় বা সঞ্চয়জাত পদার্থ। তাহলে মেন কথা মনে রাখতে হবে এখানে যে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে যে পর্বত গঠিত হয় সেটাকে আমরা বলছি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, এখন দেখো সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য।
সঞ্চয়জাত পর্বতগুলোতে লাভা স্তরের মাঝে প্রস্তরখণ্ড ও ছাই দেখতে পাওয়া যায়। তাহলে সঞ্চয়জাত পর্বতগুলোতে লাভা স্তরের মাঝে কি থাকছে আমাদের? প্রস্তরখণ্ড এবং ছাই দেখতে পাওয়া যায়। এই পর্বতের উচ্চতা এবং ঢালও মাঝারি ধরনের হয়ে থাকে। এছাড়া এ পর্বতের আকৃতি সাধারণত শঙ্কু বা মোচার মতো। তাহলে ল্যাকোলিথ পর্বতের আকৃতি কি ছিল আমাদের? গম্বুজ আকৃতির। বাট আমাদের সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য কি? এটা দেখতে কেমন? শঙ্কু বা মোচার মতো। এটা মনে রাখবা, শঙ্কু বা মোচার মতো। এখানে দেখো সঞ্চয়জাত পর্বতের একটা চিত্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা আগ্নেয়গিরির চিত্র। এখানে আমাদের জ্বালামুখ রয়েছে এবং এই দিকে দেখো দুই পাশে আমাদের আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে কি হচ্ছে? পর্বতের আকার ধারণ করেছে। সেজন্য এটাকে বলছি আমরা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, বিভিন্ন ধরনের বিভিন্ন পর্বতের যে চিত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই চিত্রগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের সৃজনশীল কোশ্চেনে অনেক সময় দেখা যায় এই ধরনের যে কোনো একটা পর্বতের চিত্র দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে উপরোক্ত চিত্রটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো বা তার বৈশিষ্ট্য লিখো। তাহলে চিত্রটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি পর্বতের বৈশিষ্ট্য লিখতে পারবা না। তাহলে চিত্রগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে কোনটা কিসের চিত্র। আচ্ছা, এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত পর্বত কিভাবে গঠিত হয়? দেখো, ভূত্বকের শিলারাশি একই প্রকার উপকরণ দ্বারা গঠিত হয় না। আমরা সবাই জানি যে প্রত্যেকটা শিলারাশি কিন্তু একই প্রকার উপাদান দ্বারা গঠিত হয় না। এই শিলাসমূহের কোনটি কঠিন আবার কোনটি নরম, অর্থাৎ কিছু কিছু শিলা থাকে কঠিন, আবার কিছু কিছু শিলা থাকে নরম। নরম শিলাগুলো কি হয়? দেখো, নরম শিলাগুলো সৌরতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি সমূহের দ্বারা সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়। অর্থাৎ নরম শিলাগুলো আমাদের যেসব ভৌগোলিক উপাদান রয়েছে, অর্থাৎ জলবায়ুগত উপাদান রয়েছে, সৌরতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, এগুলো দ্বারা কি হয়? সহজে ক্ষয়প্রাপ্ত হয় এবং অপসারিত হয়। কিন্তু কঠিন শিলাগুলো কি হয়? অল্প ক্ষয়প্রাপ্ত হয় এবং পর্বত রূপে থেকে যায়। আবার দেখো, ভূপৃষ্ঠ কোন সুউচ্চ মালভূমি শিলারাশি প্রাকৃতিক শক্তি সমূহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়ার সময় অপেক্ষাকৃত কঠিন শিলাস্তূপ অপসারিত না হয়ে পর্বত ও পাহাড় রূপে অবস্থান করে। অর্থাৎ কঠিন শিলাগুলো সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এবং সেগুলো পর্বত বা পাহাড় রূপে অবস্থান করে। এরূপে সৃষ্ট পর্বতকে আমরা কি বলছি? ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। মেন কথা হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বলে একে ক্ষয়জাত বলা হয় এবং মূল শিলার অবশিষ্টাংশ নিয়ে গঠিত বলে একে অবশিষ্ট পর্বত বলা হয়। তাহলে ক্ষয়জাত এবং অবশিষ্ট পর্বত কেন বলা হচ্ছে বোঝা যাচ্ছে? ক্ষয়কার্যের ফলে অর্থাৎ ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি হয় বলে একে আমরা বলছি ক্ষয়জাত, এবং মূল শিলার যে মূল শিলাটা থাকে সেটার অবশিষ্ট যে অংশগুলো থাকে ক্ষয় হওয়ার ফলে সেটা নিয়ে গঠিত হয় বলে একে অবশিষ্ট পর্বত বলা হয়। আচ্ছা, এখানে দেখো ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। দেখো, ক্ষয়ক্রিয়ার ফলে এটা সংঘটিত হয়েছে। এখন এর বৈশিষ্ট্যগুলো দেখো। ক্ষয়জাত পর্বতে ক্ষয় চিহ্ন বর্তমান থাকে। এটি যে কোনো শিলা স্তরে গঠিত হয়। এটি যে কোনো আকৃতির হতে পারে, সাধারণত গম্বুজ আকৃতির হয়। ঢাল খুব খাড়া নয় এবং এগুলোর উচ্চতাও খুব বেশি হয় না। তাহলে আমাদের ক্ষয়জাত পর্বত যেটা রয়েছে সেটাও কিছুটা আমাদের গম্বুজ আকৃতির হয়। বাট গম্বুজ আকৃতির পর্বত বলতে মেন কোনটাকে বুঝবো আমরা? ল্যাকোলিথ পর্বত। এবং শঙ্কু বা মোচার মতো পর্বত বলতে কোনটা বুঝবো? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। ওকে, তাহলে আজকে আমরা মেন কি আলোচনা করলাম? আমরা পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপ সম্পর্কে জেনেছি। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: পর্বত, মালভূমি এবং সমভূমি। আজকে আমরা আলোচনা করেছি পর্বত নিয়ে। পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে বলছে পর্বত। পর্বত সাধারণত কি হয়? 1000 মিটারের অধিক উচ্চ হয়। আর ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 1000 মিটার উচ্চ এবং স্বল্প বিস্তৃত শিলাস্তরকে আমরা কি বলছি? পাহাড় বলছি। আচ্ছা, এখন পর্বতকে আমরা উৎপত্তি এবং গঠন অনুসারে কয়টা ভাগে ভাগ করলাম? 5টা ভাগে ভাগ করেছি। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এবং হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত।
ভঙ্গিল পর্বত আমাদের কিভাবে গঠিত হচ্ছে? শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভাঁজ। এই পর্বতে অনেক শৃঙ্গ থাকে, নরম পাললিক শিলা দিয়ে গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট, এবং কি এই শিলা স্তরের মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। পৃথিবীর দীর্ঘ এবং উচ্চতম পর্বতগুলো হচ্ছে এই শ্রেণীর। এরপরে ছিল আমাদের স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি স্তূপের মতো অবস্থান করে বলে একে আমরা বলি স্তূপ পর্বত। স্তূপ পর্বতের আমাদের প্রধান বৈশিষ্ট্য ছিল স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। এ পর্বত খুব বেশি উঁচু হয়। স্তূপ পর্বতের চূড়া আমাদের চ্যাপ্টা আকৃতির হয়। ভঙ্গিল পর্বতের ন্যায় এই পর্বতের শৃঙ্গ থাকে না। ল্যাকোলিথ পর্বত, এরপরে ছিল আমাদের ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত কি এটি দেখতে গম্বুজের মতো বলে এটাকে আমরা বলছি ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। ল্যাকোলিথ পর্বতের প্রধান বৈশিষ্ট্য ছিল আমাদের ল্যাকোলিথ পর্বত গম্বুজ আকৃতির। এ ধরনের পর্বতের উচ্চতা কম, ঢাল সামান্য খাড়া। এ পর্বত কি করে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে এবং ল্যাকোলিথ পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। এর পরেরটা ছিল আমাদের আগ্নেয় বা সঞ্চয়জাত। আগ্নেয় যা সঞ্চয়জাত আমরা কি জানলাম যে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এই প্রকার পর্বত গঠিত হয় বলে একে আমরা বলছি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি কি আমাদের? এই পর্বতগুলোর মাঝে মাঝে প্রস্তরখণ্ড এবং ছাই দেখতে পাওয়া যায়। উচ্চতা এবং ঢাল মাঝারি ধরনের হয় এবং এটার আকৃতি কি শঙ্কু বা মোচার মতো হয়। এরপরে দেখো ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত হচ্ছে দুইটা ধরনের। আমাদের শিলাগুলো সাধারণত দুই ধরনের উপাদান দ্বারা গঠিত, কঠিন উপাদান এবং হচ্ছে নরম উপাদান। নরম উপাদানগুলো আমাদের সৌরতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়, বাট কঠিন উপাদানগুলো খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয় না, অল্প ক্ষয়প্রাপ্ত হয় এবং সেগুলো পর্বতের ন্যায় অবস্থান করে বলে একে আমরা বলছি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এটার বৈশিষ্ট্য কি কি? ক্ষয়জাত পর্বতে ক্ষয় চিহ্ন বর্তমান থাকে। এটি যে কোনো শিলা স্তরে গঠিত হয়। এটি যে কোনো আকৃতির হতে পারে, সাধারণত গম্বুজ আকৃতির হয়, ঢাল খুব খাড়া নয় এবং এগুলোর উচ্চতা খুব বেশি হয় না। কি তাহলে বোঝা গেল আজকের ক্লাস? জি। কারো কোনো প্রবলেম আছে? জি না। চিনো যা পড়াইছি সবাই বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলো। ম্যাম শৃঙ্গ কি? শৃঙ্গ, আচ্ছা। ল্যাকোলিথ দিলে হয় না। হ্যাঁ, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই পর্বতে অনেক শৃঙ্গ থাকে। দেখো এই যে ভঙ্গিল পর্বতের ওপরে 2 নাম্বার চিত্রটা খেয়াল করো। ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে না এই যে বিভিন্ন ধরনের এই যে ভাঁজ হয়েছে না, ভাঁজ হয়ে যে এই যে ঢাল আকৃতি থাকে সেটাকে আমরা বলি শৃঙ্গ। ঠিক আছে, এই অংশটাকে বলছে আমাদের শৃঙ্গ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। কোয়েশ্চন ম্যাম। আচ্ছা, আমি তো পড়ায় ফেলতেছি, তোমরা কি বাসায় পড়াশোনা করতেছো? ম্যাম। কই আজকে আমি কোশ্চেন করলাম, কেউ তো অ্যানসার দিতে পারলা না। একজনই জাস্ট অ্যানসার দিতে পারছো। বাসায় পড়াশোনা করো না তোমরা? করো তো, পড়াশোনার এই অবস্থা কেন? ম্যাম মহাদেশীয় ভূত্বকটা একটু যদি আরেকবার বুঝিয়ে দেন। কোনটা? মহাদেশীয় ভূত্বক চিত্রটা। মহাদেশীয় ভূত্বক, আচ্ছা।
আমরা কি জেনেছিলাম? মহাদেশীয় ভূত্বক তো আমি আজকে আলোচনা করি নাই, আজকে আমি গতদিনই আলোচনা করেছিলাম যে আমাদের দুই ধরনের শিলাস্তর রয়েছে। একটা হচ্ছে কি মহাদেশীয় ভূত্বক, ভূত্বক হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে আমাদের মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক কোনগুলোকে বলছি আমরা? যেগুলো সাগর, মহাসাগর, উপসাগর এগুলো নিয়ে যেটা গঠিত সেটাকে আমরা বলি মহাসাগরীয় ভূত্বক। আর মহাদেশীয় ভূত্বক কোনটাকে বলছি? মহাদেশ নিয়ে। আমাদের পৃথিবীতে মহাদেশ কয়টা রয়েছে? 7টা মহাদেশ রয়েছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, এই ধরনের আমাদের 7টা মহাদেশ রয়েছে। এই মহাদেশগুলো নিয়ে যে ভূত্বক গঠিত বা ভূপৃষ্ঠ গঠিত সেটাকে আমরা বলছি মহাদেশীয় ভূত্বক। দ্যাট মিন্স মহাদেশীয় ভূত্বক হচ্ছে আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট। ঠিক আছে, মহাদেশীয় ভূত্বকের ইংলিশ হচ্ছে আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট, এবং ওশেনিক ভূত্বক আমাদের মহাসাগরীয় যেটা ভূত্বক সেটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট। ঠিক আছে, তাহলে মহাসাগরীয় থেকেই মনে রাখবা যে সাগর, মহাসাগর, উপসাগর এগুলো নিয়ে গঠিত, এবং মহাদেশীয় হচ্ছে আমাদের মহাদেশ নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো আমাকে, এখন আমি কিছু কোশ্চেন করি, আমি তো পড়াই ফেললাম আজকে, এখন আমাকে বলো যে পর্বত কাকে বলে? কে বলবা পর্বত কাকে বলে? 1000 মিটারের অধিক উচ্চতার 1000 মিটারের অধিক উচ্চতারটাকে পর্বত বলে। ভেরি গুড। আর পাহাড় কাকে বলে? 600 থেকে 1000 মিটারের নিম্নস্তর অংশকে পর্বত বলে। ভেরি গুড। আচ্ছা, পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ম্যাম। পর্বত 3 ভাগে। 3 ভাগে। কে 3 ভাগে বলো? আমি এতক্ষণ ধরে 3 ভাগে পড়ালাম পর্বত। 5 ভাগ ম্যাম। উৎপত্তি এবং গঠন অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ম্যাডাম আমি বলবো? হ্যাঁ বলো। ভঙ্গির পর্বত, তারপরে হচ্ছে স্তূপ পর্বত, আগ্নেয় মানে ক্ষয়জাত আগ্নেয় পর্বত, লেখলিক পর্বত, তারপরে হচ্ছে লাস্ট আইটেম মনে করতেছি, ও হ্যাঁ ক্ষয়জাত পর্বত, আগ্নেয় বা ক্ষয়জাত পর্বত। ভেরি গুড। তাহলে পর্বতকে আমরা উৎপত্তি এবং গঠন অনুসারে 5টা ভাগে ভাগ করেছি। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকলিত পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত এবং ক্ষয়জাত বা অবশিষ্ট। আগ্নেয়টাকে আমরা সঞ্চয়জাত বলছি কারণ কি আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এটা গঠিত হয়, আর ক্ষয়জাতকে বলছি ক্ষয়ক্রিয়ার ফলে, অর্থাৎ নরম শিলাগুলো কি হয় ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং কঠিন শিলাগুলো অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের ন্যায় অবস্থান করে, এই জন্য এটাকে আমরা বলছি ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, তাহলে পর্বত থেকে তোমাদের পরীক্ষাতে কেমন কোশ্চেন আসে দেখো। তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে সাধারণত এই ধরনের, যে পর্বত কাকে বলে। 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন আসে তোমাদের পর্বতের শ্রেণী বিভাগগুলো কি কি। আবার অনেক সময় কোন কোন পর্বতের চিত্র দিয়ে দেওয়া হয়, যেমন ধরো ল্যাকলিত পর্বতের চিত্র দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে উপরোক্ত চিত্রটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো, বা আগ্নেয় বা সঞ্চয়জাত পদার্থের পর্বতের বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে আমি আজকে যতটুকু পড়িয়েছি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কিন্তু সবই পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পর্বতের গঠন প্রক্রিয়া, পর্বতটা কিভাবে গঠিত হয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলো এবং তাদের চিত্র, অর্থাৎ কোন পর্বত দেখতে কেমন, এই চিত্রটা তোমাদের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চিত্র যদি ঠিকমতো না বোঝো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, পর্বত অনেক ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা পরেরটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মালভূমি। নেক্সট ক্লাসে মঙ্গলবার তোমাদের সাথে ক্লাস আছে ইনশাল্লাহ, সেদিন আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। তাহলে সেকেন্ড অধ্যায়ের আমাদের অলরেডি 2টা ইম্পর্টেন্ট টপিক শেষ, একটা হচ্ছে পৃথিবীর গঠন এবং আজকে আমরা বললাম পর্বত। ঠিক আছে, 2টা লেকচারই তোমরা বাসায় ভালোভাবে দেখবা, ভালোভাবে পড়বা, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ক্লাসের সাথে সাথে জিজ্ঞেস করবা, সেটা সাথে সাথে সলভ করে ফেলবা। ঠিক আছে, পরবর্তীতে কারণ সাথে সাথে আমার লেকচারের সাথে সাথে যদি তোমরা পড়াশোনা না করো তাহলে পরে যখন পড়তে যাবা দেখা যাবে অনেক কিছুই বুঝতে পারবা না, তখন তোমাদের সমস্যা হবে। তো যেদিন যেটা লেকচার দিই সেদিনই সাথে সাথে সেটা পড়ে ফেলবা। আচ্ছা, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু গতদিন 2 নাম্বার লেকচার এবং 3 নাম্বার লেকচারের লিংক দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখছো কিনা আমি জানি না, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করো, ওখানে কিন্তু আমি ইউটিউব লিংক দিয়ে দিয়েছি। সো যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি প্রিভিয়াস ক্লাস, সেইখান থেকে কিন্তু ক্লাসটা তোমরা করে নিতে পারবা। ঠিক আছে, ওখানে ফুল রেকর্ডিংসই থাকে। আজকের ক্লাসও আমি কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দিব, এটা লিংকও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে।
তাহলে সবাই ম্যাডাম ভালো থাকো। হ্যাঁ বলো। পড়া কি থাকবে ম্যাডাম? আজকে যেটা পড়ালাম সেটাই পড়া থাকবে, নেক্সট দিন এটা থেকে আগে কোশ্চেন করব, দেন আমরা পরের টপিক শুরু করব। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওকে, ম্যাডাম আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।